ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতেও ইরানে ইসলামী বিপ্লব অক্ষত থাকার সম্ভাবনা কতটুকু? ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইসলামী বিপ্লবী শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার সম্ভাবনা এখনই নেই, কারণ শাসন ব্যবস্থা অনেক স্তরে স্থাপিত। তবে পরবর্তী নেতার সার্বজনীন গ্রহণযোগ্যতা, অভ্যন্তরীণ সামাজিক চাপ এবং বাহিরিক সংঘাতের কারণে একটি অনিশ্চয়তা আছে। পরিস্থিতির উপর নির্ভর করে এটি স্থিতিশীলতা, অভ্যন্তরীণ ক্ষমতা সংগ্রাম বা বড় ধরনের সংঘাতের দিকে যেতে পারে। তাই পরিস্থিতি নজরে রাখা জরুরি। ইসলামী বিপ্লব কি আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে? ইরানের ইসলামী বিপ্লবী শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে, কারণ তাদের বহুস্তরীয় ক্ষমতা কাঠামো এবং নিরাপত্তা বাহিনী রয়েছে। তবে অর্থনৈতিক দুর্বলতা, জনপ্রিয়তার সংকট আর নেতৃত্বের উত্তরাধিকার নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভবিষ্যতে তারা হয়তো জাতীয়তাবাদী কঠোর অবস্থান বা নিয়ন্ত্রিত অর্থনৈতিক সংস্কারের দিকে যেতে পারে, কিন্তু পুরো বিপ্লবী আদর্শ ত্যাগের সম্ভাবনা আপাতত কম। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ট্রাম্প বা নেতানিয়াহু খুব বেশি বক্তব্য দিচ্ছেন না। ইরান আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ট্রাম্প এবং নেতানিয়াহুর মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে এবং প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, এই আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মূল্য দিতে হবে এবং প্রতিশোধ আসবে। ইরান এখন অঞ্চল জুড়ে হামলা বাড়াতে পারে এবং তারা আভাস দিয়েছে যে এই সংঘাত সহজে শেষ হচ্ছে না। সুতরাং পরিস্থিতি বেশ উত্তপ্ত। প্রাথমিকভাবে ইরান কিছুটা বিপর্যস্ত হলেও দীর্ঘমেয়াদে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। খামেনির মৃত্যুর পর ইরানের দীর্ঘমেয়াদী শক্তি পুরোপুরি ভেঙে পড়ার সম্ভাবনা কম। শক্তিশালী প্রতিষ্ঠান যেমন আইআরজিসি এবং আঞ্চলিক প্রভাব এখনও আছে, তবে নেতৃত্বের শূন্যতা, অর্থনৈতিক দুর্বলতা এবং বাইরের চাপের কারণে ভবিষ্যৎ অনিশ্চিত। সম্ভবত তারা টিকে থাকবে, কিন্তু বিশেষভাবে শক্তিশালী হবে না। পরিস্থিতি নজরে রাখা দরকার। রেজা শাহ পাহলভি ফেরত আসার সম্ভাবনা কতটুকু? রেজা পাহলভি ইরানে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এবং কিছু বাজার তার 2026 সালের ফেরার সম্ভাবনা 50% কাছাকাছি অনুমান করছে। তবে বিশ্লেষণ বলছে বাস্তবে সেটি 25 থেকে 35% হতে পারে। তার ফেরা সম্ভবত তখনই হবে যদি শাসক গোষ্ঠীতে বড় ভাঙন দেখা দেয় এবং তিনি একটি ব্যাপক গণতান্ত্রিক জোট গড়ে তুলতে পারেন। অর্থাৎ তার ফেরার সম্ভাবনা নির্ভর করছে শাসনের ভেতরে পরিবর্তনের ওপর। ইসলামী বিপ্লব যদি ইরানে টিকেই যায়, তাহলে কিছু ব্যক্তিকে হত্যার মাধ্যমে ইসরায়েল বা আমেরিকা কি অর্জন করতে চায়? এই প্রশ্নে একটা স্পষ্ট কৌশলগত বাস্তবতা আছে। নির্দিষ্ট ব্যক্তিরা, যেমন ইরানের শক্তিশালী সামরিক বা নীতি নির্ধারক ব্যক্তিত্ব, হত্যা করা হলে সাময়িকভাবে শত্রুপক্ষের অপারেশনাল সক্ষমতা কমতে পারে, ভীতির প্রভাবও থাকে। তবে দীর্ঘমেয়াদে ইসলামী বিপ্লবী শাসনের কাঠামো ব্যক্তি নির্ভর নয়, বরং প্রতিষ্ঠানের ওপর দাঁড়িয়ে আছে। তাই এভাবে ব্যক্তিকে টার্গেট করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কৌশলগত সুবিধা নিতে পারে, কিন্তু বিপ্লবী শাসনের পুরো কাঠামো ভেঙে ফেলতে পারার সম্ভাবনা ক্ষীণ। এতে ইরান কিছুটা দুর্বল হলেও আমেরিকা বা ইসরায়েলেরও তো অনেক ক্ষতি হবে। ইরান যেভাবে আক্রমণ করতেছে, তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। হ্যাঁ, একেবারে সঠিক কথা। ইরানের পাল্টা আক্রমণগুলো প্রতীকী বা সরাসরি আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি করছে। মার্কিন ঘাঁটি বা জাহাজে হুমকি দিচ্ছে এবং ইসরায়েলকেও প্রতিশোধমূলক ব্যয় বহন করতে হচ্ছে। এই সংঘাত মার্কিন কৌশলগত সম্পদ ও প্রভাব ক্ষয় করছে। দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আরও ব্যয়বহুল হয়ে উঠছে। অর্থাৎ এমন আক্রমণ কেবল ইরান নয়, আমেরিকা ও ইসরায়েলকেও কৌশলগত, অর্থনৈতিক ও মানবিক ক্ষতির মুখে ফেলছে। কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করেও ইরানে ইসলামী বিপ্লবকে মানে ধ্বংস করে দেওয়া যাচ্ছে না। তো অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর কি উচিত ঠিক এইরকম রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা? না, সেটি আদৌ কোনো কৌশলগত মডেল হওয়া উচিত নয়, কারণ রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং নৈতিক শাসন ব্যবস্থা শাসনের টেকসই ভিত্তি। যে কোনো ব্যক্তিনির্ভর বা দমনমূলক শাসন দীর্ঘমেয়াদে নাগরিক অধিকার, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকিতে ফেলে। অন্য মুসলিম রাষ্ট্রের উচিত স্বচ্ছ প্রতিষ্ঠান, ন্যায় বিচার এবং জনগণের ইচ্ছার ভিত্তিতে শাসন ব্যবস্থা গঠন করা, যা দীর্ঘমেয়াদে প্রকৃত নিরাপত্তা
ও উন্নয়ন নিশ্চিত করবে। ইরানের সামগ্রিক বিষয়গুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে শুধু পশ্চিমাদেরই তাদেরকে নিয়ে যত রকম সমস্যা বা তারা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আক্রমণ এগুলো করছে, কিন্তু ইরানের আভ্যন্তরীণভাবে ক্ষুদ্র একটা গোষ্ঠী ছাড়া, কিছু লোকজন ছাড়া বাকি সবাই তো খুব ভালোই আছে মনে হয় এই ব্যবস্থাতে। তাহলে মুসলিম রাষ্ট্রগুলো তাদের এই মডেল গ্রহণ করতে সমস্যা কোথায়? মূল সমস্যাটা হলো ভালো বলে যাদের মনে হচ্ছে তারা আসলে স্বাধীন মত প্রকাশের সুযোগ পাচ্ছে না। ইরানের মতো শাসনে ভিন্নমত দমন হয়, গণমাধ্যম নিয়ন্ত্রিত এবং রাষ্ট্রের সমালোচনার জায়গা থাকে না। তাই মুসলিম রাষ্ট্রগুলো যদি সত্যিক অর্থে জনকল্যাণ, স্বাধীনতা এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা চায়, তাহলে স্বচ্ছ গণতান্ত্রিক মডেলই সেরা পথ। ইরানের মডেল গ্রহণ করলে রাষ্ট্রীয় দমন, আঞ্চলিক সংঘাত আর দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা বেড়ে যাবে। রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা তো আর স্বাধীনতা না, এগুলো তো পশ্চিমা রাষ্ট্রগুলো তো তাদের রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যায় না, তাই না? পার্থক্যটা হলো গণতান্ত্রিক পশ্চিমা রাষ্ট্রের স্বাধীন বিচার ব্যবস্থা আছে, বাক স্বাধীনতা ও আইনের শাসন আছে। রাষ্ট্রের বিরুদ্ধে বলা যায়, সংবাদ মাধ্যম, আদালত, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করা যায়। কিন্তু ইরানের মতো জায়গায় রাষ্ট্রের সমালোচনা মানে জীবন মৃত্যুর ঝুঁকি। তাই যে কোনো তুলনা করতে গেলে পরিস্থিতির গভীরে যেতে হবে। পশ্চিমা গণতন্ত্রেও সীমাবদ্ধতা আছে, তবে জনগণের অধিকারের জায়গা তুলনামূলক অনেক বেশি। আইন এবং বিচার আচার তো ইরানেও আছে, এবং স্বাধীন বিচার ব্যবস্থাও তো আছে, সেখানে কেউ অপরাধ করলে শাস্তি দেওয়া হয়, হয়তোবা তাদের পদ্ধতিটা ভিন্ন, কিন্তু বিচার তো তাদের আছে, আইনও আছে, এবং তাদের সীমাবদ্ধতার মধ্য থেকেই বাক স্বাধীনতাও রয়েছে, হয়তোবা এটা পশ্চিমা ধাঁচের নয়। সেটা তখনই উপকারী হতে পারে যদি সেই আইন ও বিচার ব্যবস্থা স্বচ্ছভাবে সবার জন্য সমানভাবে কাজ করে।